বছরের শুরুতেই শিক্ষার্থী পাবে নতুন বই, ৩ ধাপে মাধ্যমিকের পাঠ্যপুস্তক। বাংলাদেশে দুর্নীতির অভিযোগ, টিউলিপকে যুক্তরাজ্যের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ। স্ত্রী কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরের বিরুদ্ধে মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। প্রাথমিকের সকল বই বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি থাকলেও মাধ্যমিকের বই বিতরণ হবে ৩ ধাপে। নতুন কারিকুলাম, কাগজ সংকট আর ছাপাখানা স্বল্প সময় পাওয়ায় এমন বিলম্ব, বলছে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। আদিত্য মামুনের রিপোর্ট। নতুন বছরে ভিন্ন কারিকুলামে প্রাথমিক ও মাধ্যমিকের বই ছাপানোয় ব্যস্ত সময় পার করছে ছাপাখানাগুলো। কেবল প্রচ্ছদেই নতুন নয়, 10টি শ্রেণীর বইগুলোতেও আছে ব্যাপক পরিবর্তন। রাজধানীর শেরেবাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মতো আশপাশের প্রায় সব প্রতিষ্ঠানেই এখন নতুন শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ব্যস্ততা। অভিভাবক শিক্ষার্থীরা শঙ্কায় আছেন যথাসময়ে পাঠ্য বই পাওয়া নিয়ে। বইয়ের জন্য এখন আমাদের 1 সপ্তাহ অপেক্ষা করা লাগবে। আগে থেকে পেলে ওদের পড়াটা ভালো হয়। শিক্ষকরা আস্থা রাখছেন পাঠ্যপুস্তক বোর্ডের উপর। যথাসময়ে আমরা বই আমাদের চলে আসবে এবং আমরা 1 জানুয়ারিতে আগের ন্যায় আমরা বইয়ের উৎসব করতে পারবো বলে আশাবাদী আমরা। শেরেবাংলা নগরের এই বিদ্যালয়ে আশপাশের আরও প্রায় 20টি শিক্ষা প্রতিষ্ঠানের বই বিতরণের কেন্দ্র। 30 ডিসেম্বরের মধ্যে বই গ্রহণের আছে প্রস্তুতিও। সকল স্কুলের বই এখানে এসে জমা হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তারা একটা নির্দিষ্ট ডেট দিবে সেই বইগুলো কালেকশন করার জন্য। আমরা বইগুলি কালেকশন করব, সকল স্কুলেই কালেকশন করবে। কালেকশন করে বইগুলি 1 তারিখে ইনশাল্লাহ বিতরণ করা হবে। তবে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে আছে সংশয়। পড়তে হবে ভিন্ন সিলেবাস, তার উপর বই পেতেও লাগবে সময়। নতুন বই নাকি হচ্ছে আবার 3 মাস পর পেতে পারি, আবার হচ্ছে এরকম নতুন কারিকুলাম, পুরান কারিকুলাম, আমাদের 1 বছর হচ্ছে লস গেল। জানুয়ারিতে বই উৎসব না করেও শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে কাজ করে যাচ্ছে পাঠ্যপুস্তক বোর্ড। এবছরও আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকল শ্রেণীর জন্যই পাঠ্য বই আমরা হাজির করার জন্য সকল প্রস্তুতি আমরা নিয়েছি। সেক্ষেত্রে দ্বৈত নীতিতে বই বিতরণের সিদ্ধান্ত সরকারের। 31 ডিসেম্বরের মধ্যে প্রথম থেকে 3য় শ্রেণীর বই তো অবশ্যই পৌঁছাবে। 4র্থ এবং 5ম শ্রেণীর বইও আমরা পৌঁছানোর ব্যবস্থা করছি। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর বইগুলিতে 3টি পর্যায়ে হবে। 31 ডিসেম্বরের মধ্যে 3টি বই, বাংলা, ইংরেজি, গণিত। 10 জানুয়ারির মধ্যে 5টি বই, পরবর্তী আবশ্যকীয় 5টি বই, এবং 20 জানুয়ারির মধ্যে বাকি বইগুলো। 2025 শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের জন্য প্রায় 41 কোটি বই প্রয়োজন হবে, যার মধ্যে প্রাথমিকের 12,08,70,000 আর মাধ্যমিকের 28,60,22,337 বই। 655 রকমের বইয়ের মধ্যে 155 রকমের পাঠ্য সম্পূর্ণ পরিমার্জন, পরিবর্ধন এবং সংযোজন বিয়োজন করা হয়েছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। মূলত দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল তাকে জিজ্ঞাসাবাদ করে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদপত্র সানডে টাইমস। ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর
শীতাংশু কুমার সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়েছে। এর আগে গত বছরের আগস্টে পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক। আলোচিত পি.কে. হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় 2022 সালে এস.কে. সুর সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের 29 মার্চে এস.কে. সুরকে তলব করে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। এর আগে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে 2,500 কোটি টাকার বেশি অর্থ লুটপাটের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। উচ্চ আদালতের হাতে অসীম ক্ষমতা থাকলেও তা হাসিনার ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ব্যবহার করা হতো বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর সিরডাপে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS এর উদ্যোগে বিচার বিভাগ নিয়ে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য এক সংলাপে তিনি এ মন্তব্য করেন। বলেন, দেশে 5 বছর পর পর সুষ্ঠু নির্বাচন হলে শাসক দল ও বিচার বিভাগ এত স্বৈরাচারী ভূমিকা নিতে পারত না। বছরখানেক সময় পেলে আইন ও বিচার বিভাগের সংস্কার কাজ করার কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এই মুহূর্তে ঐকমত্য জরুরি। তাহলে পরবর্তী রাজনৈতিক সরকার এসে সহজে সেসব কাজ পরিবর্তন বা বাতিল করতে পারবে না। উচ্চ আদালতের এই ক্ষমতা ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলকে শক্তিশালী করার জন্য, ওই নির্যাতন যন্ত্রকে আরো নির্মম করার জন্য, সাধারণ মানুষের অধিকার হরণ করার জন্য। আমাদের যে প্রসিডিউরাল লগুলো আছে, এখানে লুপহোলসগুলো অ্যাড্রেস করতে হবে যাতে মামলা এত বিলম্বিত না হয়। আমাদের অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন সিস্টেমটাকে আরো এফিশিয়েন্ট করতে হবে। রাতের অন্ধকারে সংস্কারের মাস্টার প্ল্যান করলে তা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ছিল দেশের জনগণের, কিন্তু কোনো কোনো উপদেষ্টা বলছে নির্বাচনের এত তাড়া কেন। এমন বক্তব্যে দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। প্রশাসনের সমন্বয় ঠিকমতো না হওয়ার এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেও মনে করেন রিজভী। সারা পৃথিবীর অর্জন তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে হয়েছে, আর আপনারা সব কিছু বন্ধ রেখে স্তব্ধ করে দিয়ে মানে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবেন, তো এটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে? অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বিমান ও পর্যটন উপদেষ্টা AF হাসান আরিফের দাফন সম্পন্ন হয়েছে। আজ সকাল 10:36 মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টা, কর্মকর্তা ও কর্মচারীরা। হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করছে দেশ। উপদেষ্টা হাসান আরিফের রুহের মাগফিরাতের জন্য আজ সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গত শুক্রবার বিকেল 3:10 হৃদরোগে আক্রান্ত হয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। সড়ক দুর্ঘটনায় 4 জেলায় 7 মৃত্যু, আহত 12 জন। আমন্ত্রণ 21 সংবাদে। কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়েছে। রোববার দুপুরে 14 গ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। রাতেই এর ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতিতে বলেছে, দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পর অসুস্থ হয়ে পড়া আব্দুল হাই বর্তমানে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি তাদের। এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন।
পৃথক সড়ক দুর্ঘটনায় কুমিল্লা, নাটোর, মুন্সিগঞ্জ ও টাঙ্গাইলে 7 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত 12 জন। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে বলে জানায় প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা সদর উপজেলার পালপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা দেয়। এতে নিহত হয় 3 জন। ফোন করে কইতেছে গো আমার হাত আসিনি গড়, আমি হাত দো নাই, আমি উঠতে রুমও গেছি দিতে গড় নাই। তারপর তার বার কাছে আবার ফোন করছে, আমি তো গড় নাই, গড় নাই। তার ভাই আপনি চিল্লা বলা করতে আছে, আমার ফুট নাই, আমার ফুট শেষ হয়ে গেছে। 12টার দিকে একটা আওয়াজ হয়েছে আর কি, মানে বিস্ফোরণের মতন একটা আওয়াজ হয়েছে। আওয়াজ জনে আমরা যার যে বাসার থেকে বাড়িয়ে দেখি এনে 3টা লাশ। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের কুচিয়ামোড়া এলাকায় কাভার্ড ভ্যানের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে এক নারী নিহত হন। আহত হয় 5 জন। নাটোর বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় 6টি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে এক ট্রাক চালক মারা যায়। অপরদিকে নাটোর রাজশাহী সড়কের চাঁদপুরে ট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। এছাড়া টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়িবার এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। চট্টগ্রাম বন্দরের নিউ মোডিং কন্টেইনার টার্মিনালের 2 নম্বর জেটিতে ভিড়েছে পাকিস্তান থেকে আসা জাহাজ এমভি ইউয়ান জিয়ান। শুক্রবার সন্ধ্যায় জাহাজটি বন্দরের বহির্নোঙরে পৌঁছে। বন্দর কর্তৃপক্ষ বলছে জাহাজটিতে এবার কম সময়ে দ্বিগুণ কন্টেইনার এসেছে, এতে ব্যবসায়ীদের খরচ সাশ্রয় হয়েছে। এবার সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান থেকে 811 কন্টেইনার পণ্য আনা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে 113টি কন্টেইনার এবং পাকিস্তানের করাচি থেকে 698টি কন্টেইনার জাহাজে তোলা হয়। সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। 285 কন্টেইনারে 7,500 টন চিনি আর গ্যাস তৈরির কাঁচামাল রয়েছে 171 কন্টেইনারে। এছাড়া জাহাজে রয়েছে কাপড়ের রোল, আলু ও আখের গুড়। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বছরের শুরুতে শিক্ষার্থী পাবে নতুন বই, 3 ধাপে মাধ্যমিকের পাঠ্যপুস্তক। বাংলাদেশে দুর্নীতির অভিযোগ, টিউলিপকে যুক্তরাজ্যের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ। স্ত্রী, কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের বিরুদ্ধে মামলা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।